আপনি লকডাউনে এই গৃহবন্দী জীবনের একঘেয়েমিতে কি ক্লান্ত? আপনি কি রোজকার সেই একই দৃশ্য, একই মুখের ভিড়ে হাঁপিয়ে উঠেছেন? তাহলে চলুন সব নিয়ম ভেঙে দিয়ে ঘুরে আসা। না না, ট্রাভেল এজেন্সি খুলিনি, ওসব খুললে খানিক বেশি টাকা রোজগার করতাম। সে যাকে, আজ যে গল্পে ডুব দিতে চলেছি তা একরকম প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার গল্প। এবার ধরুন, যাদের প্রেমিকার নাম প্রকৃতি, তারা যে মাঝে মধ্যেই প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন, এতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু বাকিরা, যারা অবসন্ন জীবনের ফাঁকে এক চিলতে বিশ্রাম খোঁজে গাছের ছায়ায় কিংবা নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দে, তাদের জন্য আজ এক সুবর্ণ সুযোগ। আজ আমরাও এমন এক বিশ্রামের খোঁজে পৌঁছে যাব পূর্ণভবা নদী পেরিয়ে ফুলঘরা গ্রামে। সেখানে আমাদের জন্য কয়েক হাজার বছর ধরে অপেক্ষা করে আছে। কি রে বাবা, কয়েক হাজার বছর ধরে অপেক্ষা করে আছে আর আপনি 30 মিনিট অপেক্ষা করতে পারবেন না? শুনতে থাকুন রণদীপ নন্দীর কাহিনী অবলম্বনে আলেয়া। দূরে সরে কাছে যায়, আগে আসে পিছে যায়, পায়ে 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 পায়ে। অনন্ত ক্লান্তি আমায় গ্রাস করছে একটু একটু করে। ঘুমের অন্ধকারে তলিয়ে যাচ্ছি ক্রমশ। যেমন করে অজগর নিজের শিকারকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে, তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে শিকারের হাড়ের কাঠামো। তারপর আস্তে আস্তে রয়ে শয়ে গিলে ফেলে একটা বিরাট আস্ত প্রাণীকে। ভাঙা পাঁজরের ভেতর তখনও ধুকপুক করে একটা হৃৎপিণ্ড, দপদপ করে কণ্ঠমণি, কিন্তু দু চোখ জুড়ে অমোঘ শান্তি। ক্লেশ নেই, লড়াই নেই, গ্লানি নেই, শুধু আছে সমর্পণ। দক্ষিণ দিনাজপুরের একটা গ্রাম্য স্টেশন। ঘড়িতে ভোর 6:15। রোদের তখনও ঘুম ভাঙেনি। মুষলধারে বৃষ্টিতে চারপাশ ফ্যাকাশে হয়ে সাদা হয়ে আছে। প্ল্যাটফর্মের সমান্তরাল রেল লাইন বৃষ্টিতে ধুয়ে মুছে গেছে। একটা মা মেয়েকে জড়িয়ে শুয়ে আছেন সিমেন্টের বেঞ্চে, গায়ে শুধু একটা ছেঁড়া চাদর। বৃষ্টির শীতে ঘুমন্ত বাচ্চাটি বারবার কেঁপে কেঁপে উঠছে। দূরে লম্বা লাঠির আগায় বাঁধা ঝাঁটা হাতে প্ল্যাটফর্ম ঝাঁট দিচ্ছেন একজন স্থূলকায়া মহিলা। মাথায় ঘোমটা টেনে দাঁত দিয়ে কামড়ে আছেন ঘোমটা প্রান্ত। চায়ের দোকানে নিবু নিবু আঁচে চা ফুটছে। দোকানি টুলে বসে ঢুলছেন। আমি দোকানের পাশে দাঁড়িয়ে হাতে ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়। বাড়ি থেকে প্রথমবার এত দূরে আসা, অচেনা জায়গা, অচেনা মানুষ, ঠোঁটে চায়ের স্বাদ অবধি অচেনা ঠেকে। মানুষ প্রাণপণে পরিবর্তন চায়, ভাবে পরিবর্তনেই লুকিয়ে আছে তার সব সমস্যার চাবিকাঠি। বেকারত্ব, ব্যর্থ প্রেম, গতানুগতিকতা, সব কিছুর সমাধান যেন একটা বিন্দুতেই সমাহিত। পরিবর্তন আসে, কিন্তু আমরা ঠিক যেভাবে চাই আর যতটা চাই সেভাবে আসে না। যেমন আমার বেকারত্বের জীবনে পরিবর্তন এসে আমায় দাঁড় করিয়ে গেছে এই উত্তরবঙ্গের একটা গ্রামের প্রায় জনবিহীন প্ল্যাটফর্মে। এই স্টেশনে আমি স্টেশন ম্যানেজার। আমায় নিয়ে স্টেশনের স্টাফ বলতে সাকুল্যে জনা চারেক। সকাল বিকেলে 2টি প্যাসেঞ্জার ট্রেন আর সন্ধ্যের সময় একটা মালগাড়ি। কাজের চাপ প্রায় নেই বললেই চলে। তবে স্টেশনটি জনবিরল এলাকায়, ফলে সন্ধ্যের মালগাড়ি বিদায় দিয়ে প্রায় 2 কিলোমিটার হেঁটে তারপর পূর্ণভবা নদী পেরিয়ে ফুলঘরা গ্রামে যেতে হয়। সেখানেই আমার ডেরা। মাত্র দিন 7 হলো নতুন চাকরিতে যোগ দিয়েছি। আপাতত টিটি সাহেব নিরঞ্জন পোদ্দারের বাড়ি উঠেছি। নিরঞ্জনদা অকৃতদার দিল খোলা মানুষ। প্রবল ইচ্ছা আমি যেন ওনার ওখানেই পাকাপাকিভাবে রয়ে যাই।
অন্যদিন ওনার সাথেই যাতায়াত করি, আজ শরীর খারাপ হওয়াতে আসতে পারেননি। দুপুরে স্টেশন ম্যানেজারের ছোট্ট ঘরটার জানলার পাশের টেবিলে বসে খাচ্ছিলাম। খবর এলো সন্ধ্যের মালগাড়ি লেট করবে। এই ভয়টাই পাচ্ছিলাম। বৃষ্টি কমার লক্ষণ নেই, টিনের চালে একঘেয়ে ঝমঝম আওয়াজ। বৃষ্টি অনেকের মতো আমাকেই উচ্ছ্বসিত করে না, বরং কিছুটা বিরক্তি উদ্রেক করে। জানলার বাইরে একটা কুল গাছের ছোট্ট ছোট্ট পাতায় বৃষ্টি ছিটকে যাচ্ছে চারদিকে। জানলার শিখবে জল গড়িয়ে নামছে ঘরের কোনায়। উঠে জানলাটা বন্ধ করতে যাব, পেছন থেকে একটা ডাক শুনে ঘুরে তাকালাম। আব্দুল। আব্দুল কি করে, কোথায় থাকে কিছুই জানি না, তবে কখনো আমি ওকে প্রকৃতিস্থ দেখিনি। মাঝে মাঝে স্টেশনে এসে একা একা বসে থাকে, কিছু পরে নিজেই উঠে চলে যায়। সবাই এক ডাকে চেনে আব্দুল মাতাল বলে। নিরঞ্জনদা বলেন, লোকটার জীবনে অনেক ট্র্যাজেডি আছে ভাড়া, কোনোদিন সময় করে শোনাবো। আজ আর ফেরত যায় না, রাতের বেলা এই পূর্ণ ভাবা পেরেনের লোক পাবেন না, আমি বলে রাখলুম। এইখানেই থাকেন, আপনার এই ভাতে ভাত আমি ফুটায় দিব। না আব্দুল, রাতে না ফিরলে নিরঞ্জনদা চিন্তা করবে। রাত হলে কোনো জেলেকে বলবো ডিঙি করে ওপারে পৌঁছে দিতে। আমার কথায় হলুদ দাঁত বের করে হাসতে থাকলো আব্দুল। খানিক পরে হাসি থামিয়ে বলল, এই রাতের বেলা কোনো বাপের চ্যাংরা ওই পূর্ণ ভাবা পেরাতে চাইবে না। বলে মাথাটা দুপাশে দুলিয়ে দুলিয়ে সুর করে গাইতে লাগলো। দূরে সরে কাছে চায়, আগে আসে পিছে যায়, পায়ে বৃষ্টি স্নাত মায়াময় পরিবেশের জন্য হোক কি আব্দুলের খোনা গলার জন্যই, ছড়াটা শুনে আমার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। যেন একটা কাঁকড়া বিছে ধীরে সুস্থে নামতে লাগলো শিরদাঁড়া বরাবর। আমি কতকটা আব্দুলকে এড়ানোর জন্যই থালা নিয়ে উঠে গেলাম বাইরে ধুতে। সন্ধ্যের মালগাড়ি যেতে যেতে রাত 9টা হয়ে গেল। একবার ভাবলাম আব্দুলের কথা মতো থেকে যাব কিনা। আব্দুল মাতাল আমায় রান্না করে খাওয়াবে এমন কোনো দুরাশা আমার ছিল না, কিন্তু 2 কিলোমিটার হেঁটে নদীর পাড়ে পৌঁছে নৌকা না পেলে আবার এতটা হেঁটে ফিরতে হবে, সেই সম্ভাবনাই আমাকে দ্বিমতে ফেলেছিল। তবে নির্জন স্টেশনে একা একা সারা রাত কাটানোর একঘেয়েমির থেকে ঘরে ফেরার চেষ্টা করা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য মনে হলো। নদীর তীরে যাওয়ার রাস্তা বলতে মাঠের মাঝখান দিয়ে পায়ে চলা পথ, কোথাও জমির আল বেয়ে হাঁটা। মাঠের ধারে দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে কিছু বাড়ি ঘর, সম্ভবত এই রকম কোনো একটা কুটিরেই আব্দুলের বাস। আমার হাতে একটা টর্চ, পকেটে মোবাইলও আছে, তবে এখানে ফোনে টাওয়ার ধরে না, না স্টেশনে নাই আশেপাশের এলাকায়। কর্মস্থল থেকে এত দূরে এসে ফুল ঘোড়ায় থাকার একটা কারণ এটাও বটে। প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে এসেছি এমন সময় মনে হলো পেছনে কে যেন আসছে। এতক্ষণ অন্য একটা চিন্তায় ডুবেছিলাম, চকিতে চিন্তার তার কেটে গেল। প্রথমটা বেশ ভয় পেয়ে গেলাম, তারপর টর্চের আলো ঘুরিয়ে পেছন ফিরতে দেখলাম আব্দুল। বিরক্ত হয়ে বললাম, ডাকতে কি হয় তোমার? পেছন থেকে ভাবে ভয় পাওয়ানো মানে কি? ভয় কেউ কাউকে পারাবার পায় না বাচ্চান, মানুষ নিজেই ভয় পায়। আপনি একলা ফিরবেন তাই ভাবলাম একটু আগায়া দিই। মুখে যাই বলি, আব্দুল বুড়োকে সাথে পেয়ে খারাপ লাগলো না। বুড়োর বয়স 60 থেকে 80 যা খুশি হতে পারে, দেখে বোঝার উপায় নেই। মাথার চুল কাঁচা পাকা, লম্বা মুখে এক মুখ জঙ্গলি দাড়ি, চোখের নিচের হাড়গুলো অস্বাভাবিক রকম উঁচু, গাল ভাঙা। মেদের অভাব দুগালে গভীর গর্ত সৃষ্টি করেছে।
যৌবনের অত্যাধিক পরিশ্রমের ফলস্বরূপ শরীর খানিকটা ঝুঁকে পড়েছে, অল্প কুঁজো হয়ে হাঁটে। হাত দুটো শরীরের পেছনে রেখে গুনগুন করতে করতে আমার আগে আগে চলেছে আব্দুল। চটি ঘষে ঘষে হাঁটার ফলে কর্দমাক্ত পথে এক টানা ঘ্যাঁস ঘ্যাঁসে আওয়াজ হচ্ছে। হঠাৎ অন্ধকারে এক ঝলক হাওয়া এসে বলে গেল, নদীর পাড়ে চলে এসেছি প্রায়। বর্ষায় পূর্ণভবা এগিয়ে এসেছে অনেকটা। সামনে কিছুটা জায়গা বালি আর কাদায় মাখামাখি হয়ে আছে। চটি খুলে হাতে নিয়ে চলেছি। পায়ের গোড়ালি অবধি ডুবে যাচ্ছে। আব্দুলের অবশ্য চটির বালাই নেই। অন্ধকার আর বৃষ্টি মিলিয়ে এই অদ্ভুতুড়ে পরিবেশে খেয়াঘাট একা খুঁজে পাওয়া আমার পক্ষে অসম্ভব। আব্দুলের কথা অনুযায়ী এই অঞ্চলে বেশ কিছু চোরাবালি রয়েছে। আমার হাতে একটা লম্বা গাছের ডাল ভেঙে দিয়েছে আব্দুল। বলেছে সামনে পা ফেলার আগে পরীক্ষা করে নিতে বালির তল আছে কিনা। আব্দুল নিজে অবশ্য এর মধ্যেও গুনগুনিয়ে হেঁটে চলেছে নিজের খেয়ালে। আমি আব্দুলকে অনুসরণ করে যাচ্ছি। খেয়াঘাটে না আছে মাঝি, না আছে নৌকা। নৌকায় যাত্রী ওঠার বাঁশের মাচা নদীর ধারে একলা দাঁড়িয়ে ভিজছে। পাশে দু তিনটি মাছ ধরার ডিঙি নৌকা বাঁধা, বড় বড় ত্রিপল দিয়ে ঢাকা। আব্দুল বুড়ো একটা ডিঙিতে উঠে ত্রিপল সরাতে লাগলো। আমি বললাম, এই অন্যের নৌকা চুরি করবো নাকি? ফিরে চলো। তুমি নৌকা বাইতে জানো? আরে এ তো রসুনের ডিঙি, আমাদের চেনে, আপনি টেনশন নিয়েন না। আপনারা ছেড়া এসে আবার আমি দেখা দেব। আর আমরা হলাম গিয়ে 5 পুরুষের জেলা। এখন অবশ্য ছেড়া দিচ্ছি সব। ততক্ষণে আব্দুল ত্রিপল সরিয়ে বসে গেছে নৌকায়। আমিও কোনো রকমে কাদা জলে পা পিছলাতে পিছলাতে উঠে এলাম নৌকায়। এই বৃষ্টিতে চারপাশ থমথমে হয়ে আছে। আমার টর্চের আলো হাতখানেক দূরেও পৌঁছাচ্ছে না। এই ডিঙিটাই এখন আমার জগৎ। এর বাইরে সব অন্ধকার। যা অন্ধকার তাই অজানা, আর যা অজানা তাই মায়াবী। শহুরে কথকতা ছাড়িয়ে কয়েকশো কিলোমিটার দূরে একটা অজানা গ্রামের অচেনা মানুষের নৌকায় ভেসে চলেছি। নদীর জলে টুপ টুপ জল পড়ার আওয়াজ, আব্দুলের ঝিম ধরানো গুনগুনানি। আমার ভীষণ নেশা ধরছে। দূরে কোনো পাখি কর্কশ সুরে চিৎকার করছে। দাঁড় পাওয়ার খসখসানি আওয়াজ আমার হাতে মাথায় চিবুকে জলের ধারা। মাঝে মাঝে বৃষ্টির আওয়াজ কমে আসছে। আমি তাতে বিরক্ত হচ্ছি। আমি চাইছি আবার বৃষ্টি আসুক ঝমঝমে। আমার কথা শুনেই বৃষ্টি বাড়ছে আবার। শান্তি। জানি না কতক্ষণ চলেছি এইভাবে নদীর বুকে মাছ ধরা ডিঙিতে বসে। আব্দুল অনেক কথা বলছে, ছেলেবেলার কথা, কলেরায় মরা ছেলে বউয়ের কথা, কষ্টের কথা, আনন্দের কথা। আমি শুনছি কিন্তু বুঝছি না। কিসের যেন নেশা পেয়ে বসেছে আমার। অল্প অল্প ঢুলছি। আব্দুল বলছে এতক্ষণে পাড় চলে আসার কথা। কেন আসলো না বুঝতে পারছে না। আঁধারে মাঝ নদীতে পথ হারানো কাজের কথা নয়। বৃষ্টি কমেছে, আমার নেশা কমেনি। পথ হারানোর কথা শুনে আমার ভয় লাগছে না। কেমন যেন অপার্থিব ভালো লাগা গ্রাস করছে আমার। নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। হঠাৎ দূরে একটা আলোর রেখা দেখা গেল। কেউ একজন লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে, সম্ভবত নদীর পাড়ে। শুধু মিটিমিটি হলদে আগুনের শিখা দেখা যাচ্ছে। আব্দুল তাড়াতাড়ি নৌকা চালালো।
মুখে চিৎকার করে লোকটিকে বলতে লাগলো যাতে আমাদের জন্য একটু অপেক্ষা করে, চলে না যায়। আলোটা সামান্য তুলে উঠল, বোধহয় শুনতে পেয়েছে, ইঙ্গিত করছে। আব্দুল তাড়াতাড়ি নৌকা বাইতে লাগলো। বহুক্ষণ কেটে গেছে। আব্দুল নৌকা বেয়ে যাচ্ছে প্রাণপণে, তবু নদীর পাড়ের দেখা নেই। আলো বড় হচ্ছে, মাঝে মাঝে কাছে এসেছি ভেবে আব্দুল নৌকোর গতি বাড়াচ্ছে, পরক্ষণে আলো আবার ছোট হয়ে আসছে। একসময় আব্দুল নৌকা থামিয়ে দিল, তারপর ফিস ফিস করে কতকটা সদুক্তির স্বরে বলল, বুঝেছি ভাবচান, এর ভয়ে কেউ রাতের বেলা পুণ্য ভাবা পেরায় না। আলে আর পাল্লায় পড়িছি আমরা। রাতের বেলায় দিক ভোলা মাল্লাদের টানা নিয়ে যায়, তারপর সারা রাত ঘুরায় ঘুরায় ডুবায় আমারে। তারপর আবার সুর করে সেই ছড়াটা কাটতে লাগলো। আশ্চর্যজনকভাবে এবার আমার আর ভয় লাগলো না, বরং বেশ লাগছে শুনতে। আমিও আব্দুলের সাথে গলা মিলিয়ে গাইতে লাগলাম, দূরে সরে কাছে যায়, আগে আসে পিছে যায়, পায়ে 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 পায়ে। আব্দুল থেমে গেল, বলল, বাবজান, বাবজান, আপনি আলেয়ার নেশায় ধরেছেন। আপনি মন শক্ত করেন বাবজান, আমায় ধরতে পারবে না। আমার শরীর নাই, ঘর নাই, কিচ্ছু হারাবার নাই, কিচ্ছু পাওয়ার নাই। যাদের মন নরম, মনে ভয় ভীতি, তাদেরই আয় কবজা করে। আমি উত্তর দিলাম না। কি হবে ওপারে পৌঁছে? সেই দুকামরার ঘর, বস্তা পচা চাকরি, ওপারে সুখ নেই, শান্তি নেই, অন্ধকার নেই, দুদণ্ড সময় নেই। নদীর বুকে অনন্তকাল ভেসে চলার কি সুখ তোমরা কি জানবে? অখণ্ড অবসরে শুধু জলের ছলাচ্ছল শব্দ, আকাশে বিদ্যুতের আলপনা। এই বেশ ভালো আছে। দূরে সরে কাছে যায়, আগে আসে পিছে যায়, পায়ে পায়ে। অনন্ত ক্লান্তি আমায় গ্রাস করছে একটু একটু করে। ঘুমের অন্ধকারে তলিয়ে যাচ্ছি ক্রমশ, যেমন করে অজগর নিজের শিকারকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে শিকারের হাড়ের কাঠামো, তারপর আস্তে আস্তে রয়ে শয়ে গিলে ফেলে একটা আস্ত প্রাণীকে। ভাঙা পাঁজরের ভেতর তখনও ধুকপুক করে একটা হৃৎপিণ্ড, দপদপ করে কণ্ঠমণি, কিন্তু কিন্তু দু চোখ জুড়ে অমোঘ শান্তি। ক্লেশ নেই, লড়াই নেই, গ্লানি নেই, শুধু আছে সমর্পণ। আব্দুল তখনও বৃথা চেষ্টা করছে পার খোঁজার। আমার রাগ হচ্ছে। আমার পাশে কেউ যেন এসে শুয়েছে, কোনো নারী মূর্তি। আমি নৌকার ছইতে গা এলিয়ে শুয়ে আছি, হাতের আঙুলগুলো জলে ডোবানো। ঠান্ডা জলে হাত অবশ হয়ে আসছে। নারী মূর্তি আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আমি দেখতে না পেলেও অনুভব করতে পারছি। এক সমুদ্র চুল, দিঘির মতো টলটলে কিন্তু গভীর দুটো চোখ। আমরা ফিস ফিসিয়ে গল্প করছি, কিন্তু আব্দুল বড় বিরক্ত করছে। বারবার ডাকছে, এসব বলছে। আমার কান অব্দি সেই সব কথা পৌঁছাচ্ছে না। আমি ফিস ফিসিয়ে শুধলাম, মেয়ে তোমার নাম কি? জবাব এলো, ওমা, জানো না বুঝি আমি আলেয়া গো।
কত শতাব্দী আমি তোমার অপেক্ষা রইলাম, আর তুমি আমায় চিনলে না। গলায় কপট অভিমান, আলেয়ার আঙুল আমার কপাল ছুঁয়ে নাক হয়ে ঠোঁটে নামছে। আমার হৃৎপিণ্ড গতি বাড়িয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, জোরে জোরে বুক ভরে শ্বাস টানছি, কিন্তু কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। সব কষ্ট, সব যন্ত্রণা থেকে মুক্তি মিলবে আজ। সামনে শুধু শূন্য, শূন্যই আদি, শূন্যই অবসান। কষ্ট বাড়ছে, সারা শরীর তীর তীর করে কাঁপছে। আমি দাঁতে দাঁত চেপে সহ্য করছি। মুক্তির সমীপে শুদ্ধি অনিবার্য। আব্দুল কথা বন্ধ করে দিয়েছে। বোধহয় নৌকা বেয়ে হাঁপিয়ে উঠেছে। দাঁড় নামিয়ে রেখে দুই হাঁটু ভাঁজ করে তাতে মুখ গুজে বসে আছে। আমি তখনও একঘেয়ে সুরে গেয়ে চলেছি। দূরে সরে, কাছে চায়, আগে আসে, পিছে যায়। আব্দুল আমার সামনে এসে উবু হয়ে বসে আমায় ছাঁকাতে লাগলো। ও এই লোকটা তখন থেকে বিরক্ত করে যাচ্ছে। আমি এক ঝটকায় ধাক্কা মেরে আব্দুলকে ফেলে দিলাম নদীতে। আব্দুল তৈরি ছিল না, বাধা দেওয়ার সময়ও পেল না। নৌকাটা ভীষণভাবে তুলতে লাগলো। আব্দুল সাঁতরে এসে উঠতে গেল, আমি দু হাতে তার গলা টিপে ধরলাম। আব্দুল চিৎকার করতে পারছে না। একটা কুমিয়ানির চাপা আওয়াজ বেরিয়ে আসছে তার মুখ থেকে। দুহাত দিয়ে আমার হাত দুটো চেপে ধরছে, জলের মধ্যে উথাল পাথাল হচ্ছে। আমার ভীষণ মজা লাগছে পুরো ব্যাপারটা। আমি হা হা করে হাসছি। আমার পাশে আলেয়া বসে, মুখে দুষ্টু দুষ্টু হাসি। আস্তে আস্তে শরীরটা নিস্তেজ হয়ে আসছে। চোখ দুটো কোটর থেকে ঠেলে বেরিয়ে এসেছে। মুখের কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সেই রক্ত এসে আমার হাতেও লেগেছে। আমি গলাটা ছেড়ে দিয়ে হাতের রক্তটা চেটে নিলাম। তবে স্বাদ খারাপ নয়। আব্দুলের দেহটা অন্ধকারে মিলিয়ে গেল। আমি নৌকার উপরে চিত হয়ে শুয়ে আছি। আমার মুখে স্বস্তির হাসি। সমর্পণে এক অনাবিল সুখানুভব আছে। যে নিজেকে কারোর কাছে সম্পূর্ণ সমর্পণ করতে পেরেছে, সেই সুখ শুধু তারই ভোগ্য। এখন শুধু একটা প্রান্তিক পদক্ষেপ বাকি, চূড়ান্ত সমর্পণ। আমি আস্তে আস্তে নিজের হাত দুটোকে ডানার মতো ছড়িয়ে শরীরটাকে গড়িয়ে দিলাম নৌকার উপর থেকে। জুপ করে একটা শব্দ হলো। সাঁতার না জানা শহুরে দেহ বেশিক্ষণ লড়াই চালাতে পারল না। এতক্ষণে মায়াবিপূর্ণ ভবা জুড়ে আবার পরম নিস্তব্ধতা। নিঃশ্বাসের বিরক্তিকর এক টানা আওয়াজ নেই। হৃৎপিণ্ডের অকারণ ধুকপুকানি নেই। নদীর কোলে একটা দিগ্ভ্রান্ত নৌকা, দুটো নিথর দেহ, আর দূরে অজানা কোনো উৎসে দপ দপ করে জ্বলছে হলদে আগুনের শিখা। আমি কিন্তু এখনো আছি। হ্যাঁ, এখানে বৃষ্টি স্নাত পূর্ণ ভবার জলে ভেসে চলেছি অনির্বাণ। আমার অশরীরী মন এখনো গুনগুন করে চলেছে। দূরে সরে সরে, কাছে চায়, আগে আসে।
पीछे जा पीछे जा पीछे जा बाय 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 बाय